তো প্রেশার কুকার এই একটা নাম, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে তিনটা আলাদা গল্প, তিনটা আলাদা সংস্কৃতি আর তিনটা একেবারে ভিন্ন সিনেম্যাটিক দৃষ্টিভঙ্গি। ভাবা যায় একই শিরোনাম কিভাবে দক্ষিণ এশিয়ার তিনজন ফিল্ম মেকারের জন্য তিনটা একদম আলাদা জগৎ তৈরি করল। চলুন এই দারুণ কেস স্টাডিটা একটু তলিয়ে দেখা যাক। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। প্রেশার কুকার এই শব্দটা আসলে একটা মেটাফোর, তাই না? কিন্তু এই একই মেটাফোর একজন ডিরেক্টরের হাতে গিয়ে এক রকম চেহারা পেয়েছে। যেমন ধরুন তেলেগু সিনেমায় এটা হলো বিদেশে যাওয়ার চাপ, মানে মাইগ্রেশনের প্রেশার। আবার সিকিমের ছবিতে এটা হয়ে গেল ক্লাস কনফ্লিক্ট বা শ্রেণী সংঘাতের গল্প। আর বাংলাদেশে এখানে তো টিকে থাকার সংগ্রাম, মানে আরবান সার্ভাইভালের প্রেশার। প্রত্যেকটা সিনেমায় এই একটা টাইটেলকে তাদের নিজেদের সমাজের আয়নায় দেখেছে। তো প্রথমেই দেখে নেওয়া যাক এই তিনটে সিনেমা আর তাদের তিন রকম ভাবনার জগৎ। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, দেখুন কিভাবে সময়ের সাথে সাথে থিমগুলো আরও গভীর হচ্ছে। যেমন ২০২০ সালের তেলেগু ছবিটা ছিল বেশ পার্সোনাল একটা স্ট্রাগল নিয়ে, আমেরিকার ভিসা পাওয়ার চাপ। এরপর ২০২৩-এ সিকিমের ছবিটা চলে গেল আরেকটু বড় ক্যানভাসে, মানে ক্লাস কনফ্লিক্টের মতো একটা সামাজিক সমস্যায়। আর ২০২৬-এর বাংলাদেশি ভার্সনটা তো ব্যাপারটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এখানে কোনো একজন ব্যক্তি নয়, বরং পুরো ঢাকা শহরটাই যেন একটা প্রেশার কুকার। আচ্ছা, তাহলে এই প্রত্যেকটা ছবির মূল প্রেশার বা সংঘাতটা ঠিক কোথায়? এই টেবিলটা দেখলে একটা দারুণ প্যাটার্ন চোখে পড়ে। খেয়াল করে দেখুন প্রেশারের কনসেপ্টটা কিভাবে ধীরে ধীরে ব্যক্তিগত থেকে একটা সিস্টেমিক সমস্যায় পরিণত হয়েছে। তেলুগু ছবিটাতে চাপটা ছিল একজনের ক্যারিয়ার নিয়ে, তাই না? কিন্তু বাংলাদেশি ছবিটায় এই চাপটা আর ব্যক্তিগত নেই, এটা এখন পুরো একটা শহরের টিকে থাকার লড়াই। আর ঠিক এই সিস্টেমিক প্রেশারের কারণেই রায়হান রাফির সিনেমাটা আমাদের আজকের আলোচনার কেন্দ্রে। তো চলুন এখন ২০২৬ সালের বাংলাদেশি প্রেশার কুকারে গভীরে ঢোকা যাক। এখানে আমরা দেখব পরিচালক শুধু গল্পের মাধ্যমে না, বরং সিনেমার স্ট্রাকচার বা গঠন দিয়েই কিভাবে দর্শকদের উপর ওই প্রেশারটা তৈরি করেছেন। এটা কিন্তু ফিল্মমেকিংয়ের একটা অসাধারণ দিক। ডিরেক্টর রায়হান রাফি এখানে একটা বেশ সাহসী স্ট্রাকচারাল চয়েস নিয়েছেন, সেটা হলো হাইপারলিঙ্কড সিনেমা। আচ্ছা, এই ফরম্যাটটা কেন এত পারফেক্ট? কারণ এটা দেখায় একটা প্রেশার কুকার সিচুয়েশনে কিভাবে আলাদা আলাদা মানুষের জীবনগুলো একদম অপ্রত্যাশিতভাবে একে অপরের সাথে জড়িয়ে যায়। ঠিক ঢাকার মতো একটা বিশাল ঘনবসতিপূর্ণ শহরে যেমনটা হয় আর কি। আর এখানেই রাফির ডিরেক্টোরিয়াল সিগনেচারটা একদম পরিষ্কার। তিনি শুধু একটা গল্প বলছেন না, তিনি আসলে নিজের সিনেমাটিক ইউনিভার্সের সাথে একটা ডায়ালগ তৈরি করছেন। দেখুন প্রত্যেকটা চ্যাপ্টারের নাম তার আগের কোনো না কোনো সিনেমার থিম থেকে নেওয়া। এটা দর্শকদের জন্য একটা ইন্টারটেক্সচুয়াল এক্সপিরিয়েন্স তৈরি করে, মানে তার আগের কাজগুলোর সাথে একটা কানেকশন তৈরি হয়। এবং এটা প্রমাণ করে যে এই থিমগুলো তার ফিল্ম মেকিংয়ের একটা কোর অংশ। এই যে চারজন নারীর কথা বলা হচ্ছে, তারা কিন্তু শুধু চারটে চরিত্র নয়, তারা আসলে ঢাকার বিভিন্ন সোশ্যাল স্ট্র্যাটার রিপ্রেজেন্টেটিভ। তাদের কাঁধে রয়েছে ভিন্ন ভিন্ন চাপের বোঝা। একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, একজন পলিটিশিয়ানের স্ত্রী, প্রত্যেকেই এই শহরের একটা অদৃশ্য চাপ ফিল করছে, আর সেই চাপটাই তাদের প্রত্যেকটা সিদ্ধান্তকে কন্ট্রোল করছে। ফিল্ম ক্রিটিকরা রাফির এই অ্যাপ্রোচের খুব প্রশংসা করেছেন। কারণটা কি? কারণ তিনি দর্শকদের মুখে চামচ দিয়ে গল্পটা খাইয়ে দেননি। নন লিনিয়ার ন্যারেটিভ, মানে গল্পটা এদিক ওদিক করে বলা, আর খুব কম এক্সপোজিশন, এই দুটো জিনিস ব্যবহার করে তিনি দর্শকদেরকে একরকম ডিটেকটিভের ভূমিকায় বসিয়ে দিয়েছেন। দর্শকদের নিজেদেরকেই ডটগুলো কানেক্ট করতে হয়, আর এতে করে সিনেমার ওই চাপ ধরা পরিবেশটা আরও বেশি জোরালো হয়ে ওঠে। তবে একটা সিনেমার আসল শক্তি কিন্তু শুধু তার গল্প বা স্ট্রাকচারে থাকে না, তাই না? রাফির আসল গ্যাম্বল বা জুয়াটা ছিল স্ট্রাকচার আর ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, এই দুটোকে একসাথে মিলিয়ে দেওয়া। একটা আরেকটার পরিপূরক হয়ে উঠেছে এখানে। এবার একটু টেকনিক্যাল দিকে আসি। সিনেমাটোগ্রাফিতে অ্যানামরফিক লেন্স ব্যবহার করা হয়েছে। কেন? কারণ এটা একটা ওয়াইড সিনেম্যাটিক অ্যাসপেক্ট রেশিও তৈরি করে, যা দর্শককে ওই বিশাল শহরের মধ্যে ডুবিয়ে দেয়। একই সাথে শহরটাকে বিশাল, আবার ক্লস্ট্রোফোবিকও মনে হয়। আর ওই যে লম্বা আনব্রোকেন ওয়ান টেক শটগুলো আছে, ওগুলো টেনশন তৈরি করার জন্য অসাধারণ। কোনো কাট নেই, মানে দর্শক যেন গল্পের ভেতর আটকা পড়ে গেছে, বের হওয়ার কোনো পথ নেই। একদম আক্ষরিক অর্থেই একটা প্রেশার কুকার।
এই যে একটা গ্রিটি ভিজুয়াল স্টাইল, এটা কিন্তু শুধু শহরটাকে দেখানোর জন্য না, এটা আসলে নাজিফা তুষির যে চরিত্রটা তার ভেতরের বদলটাকেও তুলে ধরে। শহরের চাপই তাকে নরম সরল রেশমা থেকে শক্ত আত্মবিশ্বাসী পাখি হয়ে উঠতে বাধ্য করে। অর্থাৎ সিনেমার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ আর ক্যারেক্টার আর্ক দুটো একসাথে চলছে। একটু ভাবুন, একটা নারী কেন্দ্রিক গল্প, প্রায় ৩ ঘন্টার লম্বা রান টাইম, আর শেষে কোনো হ্যাপি এন্ডিং নেই। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু কমার্শিয়াল ব্লকবাস্টারের ফর্মুলার ঠিক উল্টো। এটা একটা বিশাল শৈল্পিক ঝুঁকি ছিল, আর এই ঝুঁকিটাই প্রমাণ করে ডিরেক্টর বক্স অফিসের চাইতে গল্পের প্রতি অনেক বেশি কমিটেড ছিলেন। এবং সেই জুয়াটা কিন্তু দারুণভাবে খেটে গেছে। মুক্তির প্রথম ৩ দিনেই বক্স অফিসে যা আয়, তাতেই বোঝা যায় যে এই রিস্কটা নেওয়া সার্থক হয়েছে। দর্শকরা যে জটিল বাস্তবধর্মী গল্পের জন্য তৈরি, এটা তারই প্রমাণ। এই সাফল্যটা আসলে শুধু একটা সিনেমার সাফল্য নয়, এটা একটা বড়সড় ইন্ডিকেশন যে বাংলাদেশের দর্শকরা এখন আর শুধু সহজপাচ্য এন্টারটেনমেন্ট চায় না, তারা এমন সিনেমা দেখতে চায় যা তাদের ভাবাবে, তাদের বুদ্ধিকে চ্যালেঞ্জ করবে আর তাদের নিজেদের জীবনের বাস্তবতাকে স্ক্রিনে তুলে ধরবে। তো সব মিলিয়ে এই ৩টা প্রেসার কুকার সিনেমা এবং সমাজ নিয়ে আমাদের ঠিক কী বলে? শেষ পর্যন্ত প্রেসার কুকার নামটা শুধু একটা টাইটেল হয়ে থাকেনি, এটা দক্ষিণ এশিয়া জুড়ে মডার্ন লাইফের যে টেনশন, যে উদ্বেগ, সেটার একটা পাওয়ারফুল মেটাফর হয়ে উঠেছে। মাইগ্রেশন থেকে শুরু করে আরবান সার্ভাইভাল, এই একটা শব্দের মধ্যেই যেন এই অঞ্চলের মানুষের সব দুশ্চিন্তা ধরা আছে। আর এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করা এমন আর কোন সাধারণ শব্দের ভেতরে এত বিশাল আর বৈচিত্র্যময় সিনেম্যাটিক পোটেনশিয়াল লুকিয়ে থাকতে পারে?